সারাদিন কি করলা? একটা থাকার ব্যবস্থা করতে পারলে না সারাদিনে? কেন আপনারা জানেন না যে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ হয়ে গেছে? আর আমার যে কার্ডগুলো ছিল সেগুলো ব্যাংক লক করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করবো আসলে কিছুই বুঝতে পারছি না। সারাদিন কিচ্ছু খাই নাই, না খাইতে খাইতে আমার মায়েরা কেমন একেবারে মুখ টুক শুকায় গেছে। একটা রাত তো, একটু ধৈর্য ধরেন, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। তাহলে সেটা করো। আমাকে যা কিছু ওই ফকিনের বাচ্চার জন্য হয়েছে, তুমি কিন্তু ওই ফকিনের বাচ্চার উপর একদম চরম প্রতিশোধ নেবে, একদম চরম প্রতিশোধ। আগে বেঁচে থাকতে দেন, তারপর প্রতিশোধটা নিয়ে। এই দেখো দেখো, জি। ওই যে ওই জায়গায় না মনে হইতেছে কোনো বড় লোক গরিব করে খাওয়ান দিতেছে। চলো আমরা ওই জায়গায় যাই, আজকে রাতটা অন্তত পক্ষে পেট ভরে খাইতে পারবো। মানে আশ্চর্য, আপনারা কি বলতেছেন বুঝতেছেন? মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? এটাও করতে হবে? তাহলে অসুবিধা কি? সারাদিন না খেয়ে রয়েছি, আমরা মেয়েটা না খেয়ে রয়েছি তো, একটা বেলা খাই। আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছি, আসলে তো ফকিনি। দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি দিতেছে মনে হয়। চলো তো যাই, আসো আসো। আল্লাহ তোমারে ভালো রাখুক বাজান। দোয়া করবেন চাচা। এই এটা তো অনেক, আর ওই যে অনেকের নতুন বউ। এই মান সম্মান তো সব শেষ হয়ে যাবো। চুপ করে থাকো, আমি বড় করে ঘুমটা দিই আর তুমি মাথার নিচে করে রাখো। জিগাইলে কোনো তোমার ঘাড়ের সমস্যা আছে, ঘাড় সোজা হয় না। একটু নিচে করেন। চাচা আপনি? হ্যাঁ, আমি কেউ না, আমি কেউ না। চাচি আপনিও? এতদিন তো বড় লোক হয়ে ঘরের মানুষের হক মেরেছেন, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। ওনাদের আর কিছুই নেই অনেক। মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়রা নিয়েছে, কায়রা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাধ্য হয়ে ওনাদের সাথে খাবার খাইতে বসছি। কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক, এটা তো রাতুল। রাতুল? কোথায় পালাচ্ছিস? ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? আমি তোর এখানে ভিক্ষা করতে আসি নাই। এখন এত অহংকার তোর? তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের এর চেয়ে কোন পরিণতি আর হতেই পারে না। অপেক্ষা কর, দিন তো মাত্র শুরু। রাজু, তোর মনে আছে এই রাস্তায় এই ফুটপাতে তোকে কুড়িয়ে পেয়েছিল? তোকে বন্ধু বানিয়ে বুকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেই তুই কি করলি? আমার এই বুকেই ছুরি মারলি। প্রকৃতি কি বিচার দেখ, যেই রাস্তায় তোকে কুড়িয়ে পেয়েছিলাম সেখানটাতে তোকে পৌঁছে দিয়েছে। বাবাজি, মানতাছি আমরা ভুল করছি। বাবাজি, তোমার তো মন অনেক বড়। আমাদের না থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো জায়গা নেই, তুমি আমাকে একটু আশ্রয় দাও বাবাজি। আপনাদেরকে আমার বাসায় আশ্রয় দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, আর একটা ক্ষতিও হতে দিব না। সাপের বিষ নামলেও সবলদার স্বভাবটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। ঠিক তেমন বেঈমানকে ক্ষমা করা গেলেও বুকে টেনে নেওয়া যায় না। লাগলে 2 প্লেট খাবার বেশি নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই অনিক চৌধুরীর বুকে আর কখনো স্থান হবে না। সাবির, বাকি যারা আছে সবাইকে খাবার দিয়ে বাসায় এসো। বেশি চলো। অনেক, আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে। একটা কোম্পানির সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়েছে। নতুন প্রজেক্ট? কোন কোম্পানি? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। পার্টি ভালো,
মিটিং ঠিকঠাক হলে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো, সব লোকসান কাটিয়ে আই হোপ লাভের মুখটা দেখতে পাবো। বাহ, তোমার কনফিডেন্ট দেখে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বড় কোনো একটা প্রজেক্ট পাবো। আচ্ছা, মিটিং কখন? তুমি যদি কনফার্ম দাও তাহলে আমি তাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তাদেরকে কনফার্ম করে দাও। ঠিক আছে। খালা আমি লবণ দিছি, তা আপনি একবার দেখলেন। হ্যালো, আসসালামু আলাইকুম সাবির ভাই। অনেক মিটিং করতে রাজি হয়েছে। কি সত্যি কইতাছেন? হ্যাঁ, সঠিক টাইমে চলে আসবেন, আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে। আম্মা, আব্বা, কই তোমরা তাড়াতাড়ি আইও। অনেক আমার লগে দেখা করতে রাজি হইছে। আলহামদুলিল্লাহ। দোয়া করে রে মা, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক, তো কষ্ট আর ভালো লাগে না। আমার যে কি খুশি লাগতাছে আব্বা, আমি কইয়া বুঝাইতে পারবো না। এবার ওর লগে দেখা কইরা ওর বাড়িটা ওরে আমি ফেরত দেবো, কমু যে এটা আমার তরফ থেকে তোমার গিফট। আল্লাহ যেন সব মিটায় দেয়, সব ঝামেলা। অনেকের সাথে তোর মিলটা হয়ে গেলে না, আমরা সব চাইতে বেশি খুশি হমু রে মা। ও মা, খুব খুশি হব। আম্মা, আম্মা তুমি দোয়া করো যাতে অনেকে আমার কাছে আবার ফেরত হয়। দোয়া করি মা, অনেক দোয়া করি আল্লাহ যেন আমার মাইয়াটারে সুখী করে। এমন লক্ষ্মী মাইয়া আমার এত কষ্ট করতেছে, এটা তো সহ্য হয় না। আপনি? স্যার, আমি রাতুল রাজ। এতদিন আমি শালিমা বিল্ডার্সের সাথেই কাজ করেছিলাম। শালিমা বিল্ডার্স? এই নামটা আমার সামনে যে উচ্চারণ করে আমি তার মুখই দেখি না। স্যার, আমি একটা সহযোগিতার জন্য আপনার কাছে এসেছি। আমার বিশ্বাস এই সহযোগিতাটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি সহযোগিতা করব? জি স্যার। যেমন? স্যার, আমি জানি শালিমা বিল্ডার্সের যে নতুন মালিক এসেছে সে আপনাকে চরমভাবে অপমান করেছে। আর আপনার মতো একজন স্বনামধন্য মানুষকে যে এইভাবে অপমান করতে পারে সে মোটেও ভালো মানুষ নয়। ও তো একটা বেয়াদব, ওর জন্যই আমি শালিমা গ্রুপের সঙ্গে সব ব্যবসা বন্ধ করেছি। স্যার, আপনি তো জানেন যে ওই মেয়ে কখন, কোথায়, কিভাবে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে এসেছিল, তাই না? জানি, আর এজন্যই তো ওকে খুঁজে বের করার জন্য আমি খুব চেষ্টা করেছিলাম। যদি জানতাম এত বড় বেয়াদব হবে তাহলে কোনো দিনই খুঁজতাম না। স্যার, আপনি একটু আমাকে সেই সময়ের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। অবশ্যই করব। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। গুড আফটারনুন স্যার, প্লিজ বসুন। বুঝু, শুন, ওনার হাজবেন্ডের সঙ্গে উনি আজকে এখানে দেখা করবেন, তো আপনাকে একটা কাজ করতে হবে। ওনার হাজবেন্ড যখন আসবে আপনাকে একটা স্পেশাল ব্যবস্থা করতে হবে। যেমন আমি আপনাকে বুঝিয়ে বলি, সুন্দর একটা রোমান্টিক মিউজিক বাজাবেন, আর যদি পারেন সাথে কিছু ফুল ছিটিয়ে দেবেন, তাহলে তো আরো সুন্দর হয়। হ্যাঁ, বুঝতেই তো পারছেন, স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্ত। কার জন্য স্যার? এই বস্তির মেয়ের জন্য আমার রেস্টুরেন্টে রোমান্টিক মিউজিক বাজাবো, ফুল ছিটাবো? এই, আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, আপনি জানেন উনি কে? আপনি জানেন আমি কত বছর ধরে এই রেস্টুরেন্টে আছি? ফকির মিসকিন আমি দেখলেই চিনতে পারি। শুনেন, আপনারা ভুল জায়গায় আসছেন, আপনারা বাইরে যাবেন। মিটিংটা এখানেই হইব। কত টাকা লাগবে কোন? আপনি আমাকে বলেন কত টাকা আপনার প্রয়োজন। যত টাকা লাগুক আমি অ্যাডভান্স দিতে রাজি আছি। কত টাকা দেবেন? আমার রেস্টুরেন্টের এক কাপ কফির দাম কত সেটা বলতে পারো? স্যার প্লিজ, আপনারা আসলে টাইম ওয়েস্ট করেন না। রাস্তা থেকে আসছেন, রাস্তায় যান প্লিজ। এক্সকিউজ মি, কারো সম্পর্কে না জেনে এসব উল্টাপাল্টা কথা বলা ঠিক না। হ্যাঁ, আর আপনি যাকে এসব বলছেন তার সম্পর্কে জানলে তার পা জড়িয়ে ধরবেন। কেউ নেই। কোথাকার রাজকন্যা সে? আপনি ওনার পোশাক দেখছেন? সম্ভবত পায়ে তো একটা ভালো স্যান্ডেলও নাই।
আর তার পা ধরবো আমি না। স্যার প্লিজ আপনি যান, আমার গেস্ট আসবে, টাইম ওয়েস্ট করে না প্লিজ। বুঝতে পারছি আপনি এমনি বিশ্বাস করবেন না। এই যে আমার কার্ড, এখানে টাকা আছে। আপনি চাইলে এখনই 50,000 টাকা অ্যাডভান্স নিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি একটু তাড়াতাড়ি করবেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই না সে এসে আমাকে এরকম বিব্রতকর অবস্থায় দেখুক। এই কার্ড তুমি আপনারা চুরি করছেন? নিম্নে 1000 কোটি টাকার মালিক যে না হবে তার কাছে এই কার্ড থাকতে পারে না। আপনারা কি কোনো গ্যাংয়ের লোক? কি বলতেছেন এসব? আপনি কার্ডটা দেখেন না, কার্ডটা দেখেন যে কার নাম লেখা আছে, এরপরেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আপনি শুধু শুধু কেন এগুলো বলতেছেন? আমার দেরি হয়ে যাইতেছে, আমার স্বামী আসবো, আপনি কাজটা শুরু করেন তাড়াতাড়ি। কি টাকা পাইছেন? হ্যাঁ টাকা আছে, বাট খুব বড় মাপের ভিআইপি ছাড়া তো আসলে এই কার্ড থাকা সম্ভব না। মানে শালিমার বিল্ডার্স গ্রুপের নাম শুনেছেন? কেন শুনবো না, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, অবশ্যই শুনছি স্যার। উনি শালিমা চৌধুরী, শালিমা বিল্ডার্স গ্রুপের বর্তমান একমাত্র মালিক। ম্যাম আই এম সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি ম্যাম, আই এম সরি। কোনো অসুবিধা নেই। আপনার একটা কথা বলি, পোশাক দেখে মানুষের বিচার করবেন না। আপনি একটু কাজটা তাড়াতাড়ি করেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই সে আসলে যাতে সবকিছু ঠিকঠাক দেখে। আর কাজটা শুরু হওয়ার পরে আপনি অবশ্যই জানাবেন আমাকে। জি জি জি, আপনি কোনো চিন্তা করেন না ম্যাম, আমি সব ব্যবস্থা করি, আমি নিজে থেকে ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাম আপনার বসুন প্লিজ। এই এই তোমার জরুরি মিটিং? তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক অনেক, উনি কি বলতে চায় তুমি আগে শোনো, না শুনে এভাবে রেগে যেও না। অনেক, ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনার ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়নি। ও এখন তো তুমি অনেক বড় লোক, এখনকার তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনারে ফিরাই দিতাম না। চুপ! তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মান লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলবো না। আমি কখনোই আপনারা অসম্মান করতে চাই নাই। আমি যখন জানতে পারছি আপনি আমার অফিসে আসছিলেন, তখন আমি সাথে সাথে আপনার ফোন দিছি, কিন্তু আপনি আমার নাম্বারটা ব্লক করে দিছেন। তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে দিয়ে তোমার কি দরকার? তুমি তো এখন শালিমা বিল্ডার্সের মালিক, কোটি কোটি টাকার মালিক। সামান্য অনেকটা দিয়ে তোমার কি দরকার? কি আসে যায় আমাকে দিয়ে? এটা ভুল বললেন আপনি। আমি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন, আমার সে আগের জামাই আছে, আর আমি আগের বস্তিতেই থাকি। আমি কিন্তু আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। আমি আপনারে প্রচন্ড ভালোবাসি। শুধুমাত্র আপনার একটা নজর দেখার জন্য আমার অনেক ছটফট লাগতেছিল। অনেক চেষ্টা করছিলাম আপনার সাথে একটু দেখা করার, কিন্তু কোনোভাবে পারিনি। শেষ পর্যন্ত আমি সাব্বির ভাইরে ধরছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ওনার পাগুলো ধরা বাকি ছিল। আমি বলছি, ভাই আপনি যেমনে পাবেন অনেকের আমার সাথে একটা বার একটু দেখা করায় দেন। আর সে আপনি আমার ভুল বুঝতেছে। আমি আপনারে বিয়ে কইরা
আপনার সুখ দুঃখের সাথী হয়েছি। আপনার সুখের সময় তো আমি আপনার পাশে ছিলাম, কিন্তু দুঃখের সময় আপনার পাশে থাকতে পারিনি। আপনার কি মনে আছে যেদিন আপনার চাচা চাচি রাতুল ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বাইর করে দিছিল ভিক্ষার থালি দিয়া? আপনি সেদিন কোনো উপায় না পাইয়া আমগো বস্তিতে আইছিলেন, আমার কাছে আইছিলেন। আমার কষ্টে কলিজাটা ফাইটটা গেছে। সেই কষ্টটা আমি আপনারা বুঝাইতে পারবো না। আমার এমন রাগ উঠছিল, কিন্তু কি করুন কর, সেই সময় আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না, কারণ আমার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু সেই রাগ আমি পয়সা রাখছি। আমি মেঘলা সেই প্রতিশোধ নিছি। আমার অনেকের যেমন অসম্মান করছে না, ঠিক একইভাবে রাতুলিরে আপনার চাচা চাচিরে ভিক্ষার থালিটা হাতে ধরাই দিয়া ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিছি। আমার যে কি মানসিক শান্তিটা লাগছে আপনারা সেটা আমি বলে বুঝাইতে পারব না। আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভালোবাসার চাদর দিয়া একটা উপহার জড়ায় রাখছিলাম। ভাবছিলাম তার সাথে দেখা হইলে তারে আমি এটা দিন। এটা আপনার জন্য। আপনার সাথে রাতে বেমানি করছে কেন? আপনার সব সম্পত্তি লিখে নিছিল না? বাহ বাহ, টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো। টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো। তিনি অনেক খুশি হবেন। ভালো থেকো। সরি, আমি আসলে বুঝতে পারিনি অনেক আপনার সাথে এরকম ব্যবহার করবে। আর আমি তো আপনাকে বলেছিলাম অনেক আপনার উপর অনেক রেগে আছে। না, কোনো অসুবিধা নেই ভাইয়া, এটা তো হওয়ারই ছিল। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না উনি কেন আমার উপরে রাগ। আর অনেক যেহেতু আমার সাথে রাগ করেছিল, সে কেন আমার অফিসে গেছিল, কি চাইতেছিল, কি জানতে চাইছিল, কিচ্ছু বুঝতেছি না। আপনি কি জানেন কিছু? আপনার একটা বান্ধবী আছে না, নীলা নাম, তার বাবার নাম আনিস চৌধুরী। তাদের বেশ কিছু প্রজেক্ট আমাদের দায়িত্ব ছিল। তারপর একদিন একটা ঝামেলা হওয়ার পর তারা তাদের সকল প্রজেক্ট আমাদের থেকে নিয়ে যায়। তাই অনেক আপনার কাছে গিয়েছিল, যদি আপনাদের কিছু প্রজেক্ট আমাদেরকে দেন তাহলে খুব উপকার হতো। এটাই। হ্যাঁ, আমি তো ওইটাই চাই। আমি এখন থেকে আমাকে সব প্রজেক্ট অনেকের দিতে চাই। আমি রাতুলের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিছি। আমি চাই আমাকে সামনে যত কাজ আসবো সব অনেক করব। আপনি একটা কাজ করেন না, অনেকের সাথে আমার আর একটা বার দেখা করার সুযোগ করে দেন না। আমার লগে দেখা হইলে ওরা সবকিছু বোঝায় বলবো। অনেকের মাথাতে এখন একটু গরম আছে। আচ্ছা, মাথা ঠান্ডা হলে আমি তাকে বুঝাবো, আমি দেখবো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আজকে আসি। মা একাকের সাথে জামাই আসে নাই? এই সব কিছু মাইনে নিছে তো? আরে মাইনে নিব না কেন? অনেক কত ভালো একটা বলা। ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, অনেক আর আসবো না। আমার মনে হয় অনেকের লগে আর কোনো দিন মিল হইব না। হয় আমার কোনো কথা শুনতে চায় না, আমার অপবাদ দেয়।
ওই কি আমার কোনোদিনও বুঝবো না। কি করছিস সব? আচ্ছা, ও ওর বাড়ি পেয়ে ও খুশি হয় নাই, নাকি তুই ওর বাড়ি ফেরত দিস নাই? দিছি আব্বা, কিন্তু নেয় নাই, আমার অপমান করছে। আব্বা, কত আশা করে গেছিলাম, পুরা কপাল আমার ভাগ্যে মনে আর সুখ নাই, শুধু শুধু স্বপ্ন দেখছি। আচ্ছা ঘরে চল, চল তো ঘরে চল, দেটা আমার কাছে দে। চল। অনেক সাব্বির বলছিল যে সালিমা বিল্ডার্স গ্রুপের সমস্ত কাজকর্ম আমাদেরকে দিতে চাচ্ছে। তোমার সঙ্গে নাকি তোমার প্রথম স্ত্রী মেঘলার মিটিং হয়েছে? আমি স্যারকে বলছি। হ্যাঁ, মিটিং হয়েছে, কিন্তু আমি রাজি হইনি। কেন রাজি হবে না? এত বড় সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? তাছাড়া আনিস চৌধুরীর কারণে বর্তমানে আমাদের ব্যবসার কি অবস্থা সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি বাবা, কিন্তু আমি মেঘলার কোনো দয়া নিতে চাই না, ওর কাজ করে আমি বড় হতে চাই না। আর তাছাড়া বৃষ্টি এটা কখনোই মেনে নেবে না। আশ্চর্য, বৃষ্টি কেন জানবে? তাছাড়া বিজনেস আর পারিবারিক সম্পর্ককে এক করো না। তুমি তো কাজটা বিজনেস হিসাবেই নিচ্ছ, তাই না? এখানে ব্যক্তিগত বিষয় কেন টানবে? কিন্তু বাবা, দেখো বাবা, তুমি তো খুবই ভালো ছেলে এবং কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। আর আমার তো বয়স হয়েছে, এই বয়সে যদি ব্যবসা লোকসান হয় তাহলে তো আমাদেরকে পথে বসতে হবে। ঠিক আছে, আমি আগামীকাল যাব শালিমা বিল্ডার্সের মিটিং করার জন্য। থ্যাংক ইউ। আমি আশা করব তুমি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না। হ্যাঁ, ও আয় পড়ছো? এ নাও, খায় নাও, হাত ধুইয়া। দিয়াই ও চাচা, দাঁড়ান। আমি আসলাম আপনার কাছে, আর আপনি এমন একটা ভাব করতেছেন মনে হয় আপনি আমার চিনতেই পারেন নাই। তোমার চিনে কি হবো? তোমার চিনা দরকার নাই। আপনি কি আপনার মাইয়ারে সুস্থ দেখতে চান, নাকি মাইয়ার মরা মুখ দেখতে চান? এই কি কও? হ্যাঁ, মুখ সামলা কথা কই দিলাম। সামলাই কথা কইতেছে চাচা, আপনার মাইয়া কিন্তু হেভি উঠতেছে। ওর উড়া দেখে মনে হইতেছে কি জানেন, এই দুনিয়াতে ওর বাইচে থাকার কোনো অধিকার নাই। আপনার মাইয়াটারে না আমি মাইরা ফেলাম। তবে একটা উপায় আছে, আপনারা চাইলে ওরা বাঁচাইতে পারবেন। তুমি না আমার মাইয়ারে বিয়া করতে চাইছিলা, অহন বিয়াতে রাজি হয় না দেখে ওরে মারার হুমকি দিতেছো। আরে আমি যে ওরা কেন বিয়ে করতে চাইছি এটা তো একমাত্র আমিই জানি। শুনেন চাচা, আমি যে কি পরিমাণ ভয়ঙ্কর হইতে পারি এটা তো আপনি অনিকের মাধ্যমে অবশ্যই জানতে পারছেন। এখন আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আপনার মাইয়ারা বাঁচাইতে পারবেন, তা না হলে কিন্তু। এই কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? যাও যাও দিকে। বইরার কলজাটা অনেক বাইরে গেছে না, একদম কলজার মধ্যে দুইটা ভইরা দেবো। কই নিয়ে যান? কারে বাঁচাইতে আসছেন? আপনার স্বামীরে নাকি আপনার মাইয়ারে? মাফ করে তো বাবা, আমাকে মাফ করে, ভুল করছি, ভুল হয়ে গেছে আমাকে। এই তো লাইনে আসছেন। আমার কথা না শুনলে কিন্তু আপনার স্বামী আর মাইয়া দুইটারই হারাইবে। কম বাবা,
কমু সব কমু। এখন তাহলে আমি যেটা কই সেটা শুনেন মনোযোগ সহকারে। বুঝতে পারছেন? আমার কথা শুনলে আপনি আপনার স্বামী, আপনার মাইয়া দুইটারে বাঁচাইতে পারবেন। আমরা সয় সম্পত্তি গাড়ি বাড়ি দিয়ে কি করব? আমাকে মাইয়া আমার কাছে ফিরাইলে হেতে আমরা খুশি, আল্লাহর কাছে শুকরিয়া করে। সবাই যে বললাম, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আমাকে গাড়ি বাড়ি কিচ্ছু লাগবো না। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, আপনি অনেকের সব কিছু দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, উনি কি আমাদের কাজটা করবেন? কেন করব না? আমি সাব্বির সাহেবের সাথে কথা বলছি, উনি বলছে যেমনি হোক অনেকের আনানোর ব্যবস্থা করব। আমার মনে হয় উনি আইসাও পড়তেছে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ব্যাপার চলে এসেছি। কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনি আবার আসছেন? জি। সাথে এত লোক কেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! কি ব্যাপার? আপনাদের তোমরা ঢুকলো কিভাবে? হ্যাঁ? আরে ম্যানেজার সাহেব, রিল্যাক্স। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা, ওই আগে ইন্ট্রোডিউসটা করে দিই। হ্যাঁ, এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে একজন লয়ার। আর ওই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমাদের থানার অফিসার। আর এনাকে তো চিনিনি। আর ওনাদের সম্পর্কে না হয় পরেই বলি। আপনি? কে ম্যানেজার সাহেব? কমন পড়েছে তাই না? অবশ্য কমন পড়ারই কথা। শুনেন, আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না, আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কস আবার? আরে ভাবি, আপনি না সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি কি করি। আচ্ছা, মেইন বিষয় আসি, তাই না? এই আলতাশ ভাই, আপনি দাঁড়াইছেন কেন? বলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকের সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবেই। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখানে কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনি না সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না, শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৭তম পর্বের সম্পূর্ণ বিস্তারিত কাহিনী। আপনারা ইতিমধ্যে ২৭ পর্ব দেখে ফেলেছেন। ২৭তম পর্বে গল্পে একেবারে নতুন মোড়ে পৌঁছে গেছে, যেখানে প্রতিটি চরিত্রের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। শুরুতেই দেখা যায় মেঘলা ও অনিকের মধ্যে দূরত্ব এখনো কাটেনি। মেঘলা স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এখনো অনিককে ভালোবাসে, কিন্তু তার অহংকার আর ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে ভেঙে দিয়েছে। অন্যদিকে অনিক এখনো রাগে অন্ধ হয়ে আছে। সে মনে করে মেঘলাই তার জীবনের সব সমস্যার কারণ। এই দ্বন্দ্বই পুরো পর্ব জুড়ে একটি গভীর আবেগ তৈরি করে।
এরপর গল্পে বড় ধাক্কা আসে রাতুলের জীবনে। এক সময়ের প্রভাবশালী রাতুল এখন নিঃস্ব, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, টাকা পয়সা শেষ, এমনকি থাকার জায়গাও নেই। তার পরিবার সহ যে রাস্তায় নেমে আসে খাওয়ার জন্য, তারা বাধ্য হয়ে গরিবদের লাইনে দাঁড়ায়। এই দৃশ্যটি নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি, যেখানে অহংকার ভেঙে বাস্তবতার সামনে আসে। এই অবস্থায় অনিকের সাথে রাতুলের মুখোমুখি হয়। অনিক তাকে সরাসরি অপমান না করলেও পরিষ্কার জানিয়ে দেয় বিশ্বাসঘাতকে তার জীবনে আর কোনো জায়গা নেই। সে সাহায্য করতে রাজি নয়, শুধু খাবার নিতে চাইলে নিতে বলে। এই সংলাপগুলোই অনিকের পরিবর্তিত মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে মেঘলা অনিকের সাথে দেখা করার জন্য একটি বিশেষ আয়োজন করে। সে চায় সব ভুল বোঝাবুঝি দূর করতে, কিন্তু অনিক সেখানে গিয়েও ভুল বুঝে বসে এবং রাগ করে চলে যায়। এতে মেঘলা ভীষণভাবে ভেঙে পড়ে, কিন্তু তারপরও সে অনিকের ভালো চাওয়া বন্ধ করে না। এরপর জানা যায় অনিক আসলে মেঘলার কাছে গিয়েছিল ব্যবসার সাহায্য চাইতে। এই বিষয়টি জানার পর মেঘলা সিদ্ধান্ত নেয় সে তার সব প্রজেক্ট অনিকে দিয়ে দেবে, যাতে সে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। এখানেই মেঘলার নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। এদিকে বৃষ্টির জীবনে নেমে আসে বড় ট্র্যাজেডি। সে জানতে পারে সে কখনো মা হতে পারবে না, কিন্তু এই সত্য সে অনিকের কাছ থেকে লুকিয়ে রাখে, কারণ সে ভয় পায় সত্য জানলে অনিক তাকে ছেড়ে চলে যাবে। এই লুকানো কষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। রাতুল আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করে। সে মেঘলার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে এবং এমন কিছু বের করার চেষ্টা করে যা মেঘলার জীবন পুরো বদলে দিতে পারে। আর ঠিক পর্বের শেষ মুহূর্তে সবচেয়ে বড় টুইস্টই আসে। মেঘলার আসল পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে, যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যায়। শেষ দিকে দেখা যায় অনিকের ভেতরে পরিবর্তন শুরু হয়েছে। সে নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, কিন্তু তার অহংকার এখনও তাকে আটকে রেখেছে। অন্যদিকে মেঘলা নিজের কষ্ট লুকিয়ে শক্ত থাকার চেষ্টা করেছে, আর বৃষ্টি এমন এক সিদ্ধান্তের দিকে এগোচ্ছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে ২৭তম পর্বটি ছিল আবেগ, প্রতিশোধ, ভালোবাসা এবং সত্য উন্মোচনের এক দারুণ সংমিশ্রণ। প্রতিটি চরিত্রের জীবনে বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে, যা পরবর্তী পর্বগুলোকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তুলবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন? অনিক কি শেষ পর্যন্ত মেঘলার কাছে ফিরে আসবে, নাকি বৃষ্টি সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন পর্বের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।